আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসের অন্তর্ভুক্ত বানান বিষয়টি নিয়ে আলোচনা করতে। বানান এই বিষয়টি আমি একাধিক ক্লাসে আলোচনা করব। যে কোনো ভাষায় বানান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আমরা একটি শব্দ শুদ্ধ বানানে লিখি তখন সেই শব্দটির সৌন্দর্য যেমন রক্ষা পায়, তেমনি সেই ভাষার ব্যাকরণের নিয়ম মানা হয়। প্রতিটি ভাষায় যে নির্দিষ্ট বানানের নিয়ম আছে সেগুলো মেনে চলা একান্ত কর্তব্য, কারণ শুদ্ধ বানান চর্চা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বাংলা ভাষায় বানানের যে নিয়মগুলো মেনে চলি তা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত। বাংলা একাডেমি যে সকল বানানের নিয়ম দিয়েছে সেই বানানের নিয়মগুলোকে আমরা মেনে চলি। আমরা জানি যে প্রতিটি ভাষারই বানানের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়ম কিন্তু এমন না যে কোনো দিনও পরিবর্তিত হয় না। সময়ের সাথে সাথে যুগের প্রয়োজনে বানান কিন্তু পরিবর্তিত হয়। আমরা কয়েক বছর আগে একটি শব্দ যে বানানে লিখতাম, আবার কয়েক বছর পরে দেখি বানান কিছুটা পরিবর্তিত হয়েছে। অর্থাৎ বানানের নিয়ম সবসময় আধুনিক হতে থাকে। আর আমরা যে বানান রীতি অনুসরণ করি তা আমি কিছুক্ষণ আগেই বলেছি, বাংলা একাডেমি প্রণীত বানান রীতি। অর্থাৎ আমরা ভাষায় যখন কোনো শব্দ লিখব তখন সেই শব্দটির শুদ্ধ বানানটি লিখব বাংলা একাডেমি যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুসারে। আজকে আমরা যে নিয়মগুলো আলোচনা করব সেগুলো বাংলা একাডেমি প্রণীত বানানের নিয়ম। প্রথমে যে নিয়মটি পড়ব সেটি হচ্ছে বানানের ক্ষেত্রে হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব ও দীর্ঘ এর ব্যবহার। আমাদের প্রায় কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয় যে এই শব্দে হ্রস্বই ব্যবহার করব নাকি দীর্ঘই ব্যবহার করব, একটি শব্দে হ্রস্বও ব্যবহার করব নাকি দীর্ঘ ব্যবহার করব। দুটোর উচ্চারণ যেহেতু একই তাই লিখতে অনেক সময় ভুল হয়ে যায়। এই জন্য বাংলা একাডেমি কী করেছে, হ্রস্বই দীর্ঘই এবং হ্রস্ব ও দীর্ঘর বানানের নির্দিষ্ট কিছু নিয়ম দিয়ে দিয়েছে। প্রথম নিয়মটি হচ্ছে, যেসব তৎসম শব্দের বানানে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর অভিধান সিদ্ধ সেক্ষেত্রে এবং অতৎসম শব্দের বানানে শুধু হ্রস্ব স্বর হবে। আমি বুঝিয়ে বলছি। এখানে বলা হয়েছে যে তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ আমরা হুবহু কোনো ধরনের পরিবর্তন না করে আমাদের ভাষায় ব্যবহার করি সেগুলোকে আমরা বলি তৎসম শব্দ। এই যে তৎসম শব্দ, কিছু তৎসম শব্দ আছে যেগুলোর বানানে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করতে পারি, দীর্ঘ ইকারও ব্যবহার করতে পারি। অভিধান সিদ্ধ মানে তোমাদের যে অভিধান আছে, শব্দকোষ আছে যেটাকে তোমার ডিকশনারি বলো, সেখানে দুটো বানানই শুদ্ধ বলা হয়। কিছু শব্দ আছে হ্রস্বই দিলেও ভুল হয় না, দীর্ঘই বা দীর্ঘ ইকার দিলেও ভুল হয় না। আবার কিছু শব্দ আছে হ্রস্ব বা দীর্ঘ দুটোই ব্যবহার করা যায়। এই ধরনের যে সকল শব্দ আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দুটো ব্যবহার না করে, মানে দুটোর মধ্যেই ব্যবহার করে যে সমস্যা সৃষ্টি হয়, জটিলতা দূর করার জন্য নিয়ম করা হলো যে এই ধরনের শব্দে আমরা শুধু কি করব, হ্রস্ব ই বা হ্রস্ব ইকার, হ্রস্ব উ বা উকার ব্যবহার করব। আর কোথায় আমরা এই ব্যবহার করব, যখন আমাদের সামনে এমন একটি শব্দ আসবে যেটি তৎসম না, অর্থাৎ সংস্কৃত ছাড়া বাকি যত শব্দ আছে, যত অতৎসম শব্দ আছে সবগুলোতে আমরা কি ব্যবহার করব, হ্রস্ব ই এবং হ্রস্ব উ বা এদের যে কার চিহ্ন আছে ইকার ও উকার এগুলো ব্যবহার করব। তাহলে এই নিয়মের মধ্যে আসলে দুটো নিয়ম লুকিয়ে আছে। সেটি হচ্ছে, সংস্কৃত শব্দগুলোর মধ্যে যদি দুটোই ব্যবহার করা যায়, হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘ, তখন আমরা কি করব, বানানের সহজ করার জন্য হ্রস্ব ই বা ইকার, হ্রস্ব উ বা উকার ব্যবহার করব, দীর্ঘ ই এবং দীর্ঘ উ আমরা এখানে ব্যবহার করব না। আর যত অতৎসম শব্দ আছে অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, সংস্কৃত ছাড়া যত শব্দ আছে সেগুলোতে আমরা কি করব, শুধুমাত্র হ্রস্ব ই বা হ্রস্ব ইকার, হ্রস্ব উ বা হ্রস্ব উকার ব্যবহার করব। এর মাধ্যমে আমাদের কাছে ই এবং উ এর ব্যবহারের জটিলতা কিছুটা কমে যায়। কারণ আমরা যখন দেখব আমাদের সামনে একটি বিদেশি শব্দ, তখন কোনো চিন্তা না করেই সেখানে আমরা হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার ব্যবহার করব। আমরা কখনো অতৎসম শব্দে দীর্ঘ ই বা দীর্ঘ উ ব্যবহার করব না। যেমন দেখো উদাহরণ, কিংবদন্তি, এই শব্দটি কিন্তু কিংবদন্তি শব্দটির শেষে যে রস্যই আছে, আবার শুরুতে যে রস্যই আছে, দীর্ঘ ই দিয়েও কিন্তু লেখা যায়। আবার শ্রেণী শব্দটি দেখো, আমরা কিন্তু কয়েক বছর আগে শ্রেণী বানানটি দীর্ঘ ইকার দিয়ে লিখতাম, এখনও অনেকে দীর্ঘ ইকার দিয়ে লেখে। তো এই শ্রেণী বানানটা যদি দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়
অথবা হ্রস্বইকার দিয়ে লেখা হয় তাহলে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ অভিধানে অর্থাৎ ডিকশনারিতে কিন্তু আছে যে দুটো বানানই শুদ্ধ। এই ধরনের শব্দ যেখানে দুটো বানানই শুদ্ধ এবং এই শব্দগুলো সংস্কৃত শব্দ, এই শব্দগুলোতে দুটো বানান শুদ্ধ হওয়াতে আমরা সহজ করার জন্য দীর্ঘ ই বা দীর্ঘ উ বাদ দিয়ে কী করবো, হ্রস্ব ই ব্যবহার করব। এই জন্য বর্তমানে শ্রেণী বানানে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করি। চিৎকার বানানে আগে দীর্ঘ ইকার ব্যবহার করা হতো, এখনও অনেকে দীর্ঘ ইকার লেখে। হ্রস্ব ই দীর্ঘ ই দুটোই শুদ্ধ, কিন্তু আমাদের বানানের নিয়ম অনুযায়ী আমরা কী করব, হ্রস্ব ইকার লিখব। উষা এই বানানটিতে কিন্তু আমরা দীর্ঘ উ দিয়ে ছোটোবেলায় শিখেছিলাম। এখানে হ্রস্ব দীর্ঘ উ দুটো ব্যবহার করলেই শুদ্ধ হয়। যেহেতু দুটোই ব্যবহার করা যায় তাই আমরা আমাদের প্রথম নিয়ম অনুযায়ী শুধু হ্রস্ব উ ব্যবহার করব। তাহলে এই ধরনের শব্দগুলো ছাড়াও তোমাদের বইয়ে আরও কিছু শব্দ আছে, ওগুলো তোমরা দেখবে তৎসম শব্দের উদাহরণ হিসেবে। আর অতৎসম শব্দের কিছু উদাহরণ আমি এখানে দিয়েছি। অতৎসম মানে যেগুলো সংস্কৃত ভাষা থেকে হুবহু আসেনি, এই শব্দগুলোকে বলা হয় অতৎসম শব্দ। যেমন আলমারি, এগুলো বিদেশি শব্দ। উকিল, এই ধরনের শব্দগুলোতে আমরা কখনোই দীর্ঘ ইকার বা দীর্ঘ উ ব্যবহার করব না, কারণ এগুলো হচ্ছে অতৎসম শব্দ। বাঙালি বানানেও তোমরা অনেকে ভুল করে দীর্ঘ ইকার দিয়ে দাও, যেটি সম্পূর্ণই ভুল হবে, কারণ বাংলা একাডেমি প্রণীত নিয়ম অনুযায়ী যেহেতু এটি অতৎসম শব্দ তাই বাঙালি এই শব্দটি হবে হ্রস্ব ইকার। তাহলে প্রথম নিয়মটি আমরা দেখলাম হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘর ব্যবহারের। এরপর আমরা দেখব দ্বিতীয় নিয়মটি, কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হবে। কিছু শব্দ আছে স্ত্রীবাচক শব্দ যেগুলো বহু বছর যাবৎ আমরা দীর্ঘ ইকার দিয়ে ব্যবহার করছি, সেই শব্দগুলো অতৎসম হোক বা তৎসম হোক যাই হোক, কিন্তু সেগুলো শেষে আমরা দীর্ঘ ইকারে ব্যবহার করব। যেহেতু এই শব্দগুলো ব্যতিক্রম উদাহরণ তাই এই সবগুলো শব্দ তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে। তোমাদের বইয়েও কিন্তু এই শব্দগুলোর উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখবে। এখানে আমি কয়েকটি লিখেছি, বাকিগুলো তোমার বোর্ড বইয়ে আরও কয়েকটি আছে, এগুলো তোমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। অভিনেত্রী, কর্ত্রী, নারী, ছাত্রী, তরুণী, দাসী, বুদ্ধিমতী, হরিণী, হৈমন্তী, সরস্বতী, দেবী, পত্নী, জননী, মাতামহী ইত্যাদি স্ত্রীবাচক কিছু শব্দ, যেগুলোতে অবশ্যই আমরা দীর্ঘ ইকারই ব্যবহার করব, শব্দটি অতৎসম হোক আর তৎসম হোক। তাহলে দ্বিতীয় নিয়মটি আমরা দেখলাম। তারপর দেখব তৃতীয় নিয়মটি, ভাষা ও জাতির নামের শেষে হ্রস্ব ইকার হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, শুধু তোমাদের বানানের নিয়ম মুখস্থ করার জন্য না, প্রাত্যহিক জীবনে ব্যবহারের জন্য এই নিয়মটি আমাদের জানতে হবে। কারণ আমরা যে কোনো বিষয়ে যখন পরীক্ষার খাতায় লিখি অথবা যে কোনো জায়গায় কোনো ভাষার নাম লিখি অথবা জাতির নাম লিখি, আমরা ভুলে যদি দীর্ঘ ইকার লিখি তাহলে সবাই বুঝবে যে এই ব্যক্তিটির ভাষা জ্ঞান খুব দুর্বল। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যখনই আমরা কোনো ভাষার নাম লিখব অথবা কোনো জাতির নাম লিখব তাহলে অবশ্যই আমরা সেখানে হ্রস্ব ইকার ব্যবহার করব। যেমন দেখো, আফগানি, আফগানদের ভাষা। আরবি, আমরা একটি ভাষা জানি এখানে। ইংরেজি, ইরাকি, ইরানি, ইহুদি, কাশ্মীরি, জাপানি, তুর্কি, নেপালি, পাকিস্তানি, পাঞ্জাবি, ফরাসি। ফরাসি কিন্তু জাতিকে বোঝায়, ভাষাও বোঝায়। বাঙালি জাতিও বোঝায়, বাঙালি সে জাতিকে বোঝায়। এই যে জাতি আর ভাষা, এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে ভাষা এবং জাতির নাম। প্রত্যেকটি শেষে আমরা কী ব্যবহার করলাম, হ্রস্ব ইকার ব্যবহার করলাম। যদি কেউ কোনো ভাষা বা জাতি দেখো এবং সেটার শেষে দীর্ঘ ইকার দেখো, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এসেছে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এটি একটি ভুল উত্তর। তৃতীয় নিয়মটি দেখলাম। 4 নম্বর নিয়মটি, যেটি ইকার ওকারের 4 নম্বর নিয়ম, সেটি হচ্ছে কিছু শব্দ আছে বিশেষণ, অর্থাৎ কোনো কিছুর দোষ গুণ অবস্থা বোঝালে তাকে আমরা কি বলি, বিশেষণ। কিছু শব্দ আছে যেগুলো বিশেষণ এবং এগুলোর শেষে আলি প্রত্যয় আছে। প্রত্যয় মানে কি, শব্দের শেষে যখন কয়েকটা বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন তাকে বলা হয়, সেই যে শেষের শব্দটি বা বর্ণটি তাকে বলা হয় প্রত্যয়। কিছু বিশেষণ আছে যেগুলোর শেষে আলি প্রত্যয় যোগ হয়, সেই আলিটা আমরা অবশ্যই হ্রস্ব ইকার ব্যবহার করব। যেমন চৈতালি, পূবালি, বর্ণালী, মিতালি, মেয়েলি, রূপালি, সোনালি। রূপালি, সোনালি আমরা কিন্তু ব্যবহার করি যে সোনালি রঙের একটি আমরা গহনা পরেছি। এই যে একটা বস্তুর অবস্থা বোঝালাম, রং বোঝালাম, তাই এটি কিন্তু বিশেষণবাচক শব্দ। যখনই তোমরা কোনো বিশেষণের শেষে আলি দেখবে তখন সে আলির যে হ্রস্ব ইকারটি আছে সেটি হবে সঠিক, আর যদি দীর্ঘ ইকার দেখো সেটি হবে ভুল।
তাহলে এই 4টি নিয়ম হচ্ছে হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘর নিয়ম। এই 4টি নিয়মকে আমরা অনুসরণ করলেই হ্রস্বই দীর্ঘই নিয়ে আমাদের যে ভুল হয় সেই ভুলটি আর হবে না। এখন আমরা দেখব বানানে ও এর ব্যবহার। বানানে কিন্তু কখনো কখনো ও আমরা লিখি, কখনো কখনো ও আমরা লিখি না। বিশেষত শব্দের শেষে গিয়ে আমরা কি ওকার লিখব নাকি লিখব না, এটি নিয়ে একটি জটিলতার সৃষ্টি হয়। এটি আমরা এখন দেখব যে ও এর ব্যবহার নিয়ে বাংলা একাডেমি কি বলেছে। ক্রিয়াপদের বানানে পদান্তে ওকার অপরিহার্য নয়। যখন আমরা কোনো ক্রিয়াপদ ব্যবহার করব শেষে আমরা উচ্চারণে আমরা ও উচ্চারণ করি, কিন্তু লেখার সময় ও না লিখলেও চলবে। যেমন দেখো, আমরা অনেক সময় বলি যে আমি আনবো, খেলবো, পড়বো, লড়বো, লিখবো। এই যে উচ্চারণে কিন্তু আমরা ও করে বলছি, কিন্তু ও যদি তুমি নাও লেখো অর্থাৎ ওকার ব্যবহার না করো তাহলে তা ভুল হবে না। ওকার ব্যবহার না করে লেখাই ভালো। দ্বিতীয় নিয়মটি হচ্ছে বর্তমান অনুজ্ঞার সামান্য রূপে পদান্তে ওকার প্রদান করা হয়। দেখো, পদান্ত শব্দটি মানে কি? পদের শেষে, অন্তে বা শেষে। যদি কোনো অনুজ্ঞা থাকে, যেটি বর্তমানকালে, অনুজ্ঞা মানে কি? যখন আমি কাউকে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো করি তখন এই শব্দটিকে বলা হয় অনুজ্ঞা। যখন বর্তমানকালে আমি কাউকে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এগুলো করব, আদেশ দিব বা অনুরোধ করব, এই ধরনের শব্দ ব্যবহার করব। আর সামান্য রূপ মানে যখন সেই শব্দটি কোনো মধ্যম পুরুষে ব্যবহৃত হবে। যেমন আমি যদি কাউকে সম্মান করে বলি তখন বলি আপনি, কিন্তু যখন সামান্য সাধারণ কাউকে বলি তখন বলি তুমি, তখন বলি তুমি করো। এই ধরনের যে অনুজ্ঞা, যে তুমি করে কাউকে বলছি, আপনি বললে তো আমরা বলি আপনি করেন, সেটির কথা আলাদা। কিন্তু যদি আমরা সামান্যভাবে কাউকে ডাকি অর্থাৎ আমার পরিচিত কাউকে বলি তখন বলি তুমি, তোমরা, এটা করে আদেশ উপদেশ দেই। তো সেই ক্ষেত্রে আমরা কী করব? পদের শেষে ওকার ব্যবহার করব। উদাহরণ দিলেই ব্যাপারটি স্পষ্ট হবে। সামান্য রূপ হচ্ছে যে আমার সামনে যে আছে তাকে যদি খুব বেশি সম্মান না করে সাধারণভাবে আমরা বলি তখন বলি যে তুমি করো, তুমি খেলো, তুমি লেখো। এটি যেহেতু অনুজ্ঞা তাই ওকার আমরা ব্যবহার করতে পারবো। অনুজ্ঞা না হলে ব্যবহার না করলেও চলে, কিন্তু অনুজ্ঞার ক্ষেত্রে অবশ্যই ওকার ব্যবহার করতে হবে। তারপর কিছু শব্দ আছে যেগুলো শেষে আনো প্রত্যয় আছে। প্রত্যয়ান্ত মানে কি? শব্দের শেষে যে প্রত্যয় শেষে যে ওকার, সেটা বোঝানো হয়েছে। যে প্রত্যয় শেষে যে ওকারটি আছে সেই ওকারটিতে আমরা লিখব। আমি কিছুক্ষণ আগেই বলেছি প্রত্যয় কি, যে অনেকগুলো শব্দ শেষে আমরা দেখি কিছু অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টির যোগ হয়ে শব্দটিকে পরিবর্তন করে ফেলে। এই যে শেষে শব্দ আমরা পাই বা বর্ণ পাই, সেই বর্ণটিকে বলা হয় প্রত্যয়। তাহলে যে সকল শব্দের শেষে আনো প্রত্যয় আছে, সে আনো শেষে যে ওকারটা আমরা দেখতে পাচ্ছি নকার নো, সে ওটা ব্যবহার করব আমরা। যেমন খাওয়ানো, এখানে আনো প্রত্যয় আছে। দেখানো, শব্দটি ছিল দেখ যোগ আনো। এই যে আনো প্রত্যয় শেষে যে ওকার আমরা ব্যবহার করব। আমরা লিখব না দেখা ন, শুধু ন লিখব না, পাঠা নো, ওকার ব্যবহার করব। 4 নম্বর নিয়মটি হচ্ছে যদি এমন দুটো শব্দ থাকে যে একই রকম দেখতে, উচ্চারণের বিভ্রান্তি হয় বা অর্থের বিভ্রান্তি হয়, তাহলে সেই শব্দগুলোতে আমরা কি করব? ওকার দিব। যেমন দেখো, তাহলে উদাহরণ দেখলে বুঝতে পারবে। কাল এবং কালো দুটোর প্রায় কাছাকাছি, পার্থক্য কি? ওকারে। যদি আমি ওকার ব্যবহার না করি তাহলে কি হবে? অর্থের বিভ্রান্তি ঘটবে এবং উচ্চারণও ভুল হবে। তাই আমরা কি করব? দুটোকে পার্থক্য বোঝানোর জন্য আমরা যখন কাল অর্থাৎ সময়কে বোঝাই, যে কালকে তুমি এসো, হ্যাঁ, এই গতকাল, আগামীকাল, এই যে সময় বোঝাবো তখন আমরা ব্যবহার করব শুধু কাল। এখানে আমরা ওকার ব্যবহার করব না। কিন্তু যখন আমরা কোনো বর্ণ বোঝাচ্ছি কালো অর্থাৎ কৃষ্ণ বর্ণ, তখন আমরা ওকার ব্যবহার করছি। এই দুটো একই রকম দেখতে হওয়াতে যাতে আমাদের মধ্যে কোনো জটিলতার সৃষ্টি না হয়, তাই আমরা একটিতে ওকার ব্যবহার করব এবং অপরটিতে ওকার ব্যবহার করব না। ভাল, ভালো। ভাল মানে হচ্ছে কপাল, আর ভালো এটার সাথে ওকার যোগ করলে ভালো মানে হয়ে যায় হচ্ছে উত্তম। তাহলে একটি ওকারের পার্থক্যের কারণে যেহেতু অর্থই পরিবর্তন হয়ে যায়, তাই আমরা কি করব? আমরা ভালোতে ওকার ব্যবহার করব এবং ভাল এই শব্দের মধ্যে ওকার ব্যবহার করব না। তাহলে আমরা ওকার ব্যবহারের 4টি নিয়ম দেখলাম। আমরা দেখেছিলাম যে ক্রিয়াপদের বানানের শেষে যদি ওকার থাকে না ব্যবহার করলেও চলে, যেমন পড়বো, খেলবো, লিখবো। কিন্তু বর্তমান অনুজ্ঞায় যদি আমরা কাউকে সামান্য রূপে কাউকে আদেশ, উপদেশ, নিষেধ এগুলো করি
তাহলে এই সেই শব্দের শেষে কী হবে, ও আমরা ব্যবহার করব। যেমন খেলো, তুমি করো, তুমি দেখো, এই যেহেতু আদেশ দিলাম তাই এখানে ওকার লিখব। আর কি পড়লাম, যে সকল শব্দের শেষে আনো প্রত্যয় আছে সেখানে আমরা ও ব্যবহার করব। আর অর্থের বিভ্রান্তি থাকলে বা উচ্চারণের বিভ্রান্তি থাকলেও আমরা ও ব্যবহার করব। তাহলে আমরা 4টি নিয়ম দেখলাম ওকারের। আজ আমাদের তাহলে আলোচনা কি হলো, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ এর ব্যবহার এবং ও এর ব্যবহার। তাহলে আজ এতটুকুই থাক, পরবর্তী ক্লাসে বাকি অংশ আমরা আলোচনা করব। তোমাদের সাথে কথা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ।